পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র ৩২ দিন আগে বর্তমান প্রেসিডেন্ট এবং আসন্ন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড জে ট্রাম্পের করোনা সংক্রমণের খবর শুধু যুক্তরাষ্ট্রকেই নয়, চমকে দিয়েছে গোটা বিশ্বকেই। মহামারীর শুরু থেকেই করোনা ভাইরাসকে সাধারণ ফ্লুর সাথে তুলনা করা, করোনা মহামারীকে একদমই গুরুত্ব না দেয়া, পাত্তা না দেয়া, বিশেষজ্ঞ মতামতকে উপেক্ষা করা, সেই সাথে মাস্ক পরতে আপত্তি জানো না, এমনকি যারা পড়ছেন তাদেরকে নিয়ে তামাশা করতেও ছাড়েননি ডোনাল্ড ট্রাম্প। সেই ট্রাম্পই যখন এখন সস্ত্রীক করোনায় আক্রান্ত, তখন সেটি বিশ্বজুড়েই আলোচনার বিষয়বস্তু তো বটেই। সেই সাথে প্রশ্ন উঠছে, যেহেতু মার্কিন নির্বাচন সামনেই, সেই নির্বাচনের প্রভাব কেমন, নির্বাচনী রাজনীতিতে প্রভাব কেমন, এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহনে আমার অতিথি হিসেবে আমার সাথে যুক্ত আছেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির, আমার সাথে আছেন যুক্তরাষ্ট্রের হাইল্যান্ড মেডিকেল সেন্টারের রেসপিরেটরি কেয়ারের পরিচালক অধ্যাপক ডক্টর আয়েশা মান্নান শিকদার, এবং আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর দেলওয়ার হোসেন। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই আজকে রাজকাহনে। আমি যেটি শিরোনাম ঠিক করেছি, ট্রাম্পের করোনা, মার্কিন নির্বাচনের কি হবে। আমি ডক্টর আয়েশা মান্নান শিকদার, আপনার কাছ থেকে শুরুতে এটি জানতে চাই, কয়েকটা বিষয় ছোট ছোট করে জেনে নিই আপনার কাছ থেকে, যে ট্রাম্পের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে কি ধারণা পাওয়া যাচ্ছে। কারণ আমরা তো হোয়াইট হাউস থেকে দুই ধরনের বক্তব্য পেলাম। একবার বলা হচ্ছে তিনি ভালো আছেন, আবার বলা হচ্ছে ৪৮ ঘন্টা তার জন্য খুবই উদ্বেগের। তার প্রেক্ষিতে আমরা ট্রাম্পকেই ভিডিও বার্তায় এসে বলতে শুনলাম তিনি যখন হাসপাতালে এসেছিলেন তখন তিনি খারাপ বোধ করলেও এখন তিনি ভালো বোধ করছেন। আসলে কি মনে হচ্ছে এই যাবতীয় তথ্য থেকে, যে তার শারীরিক অবস্থা কেমন, ডাক্তার আয়েশা মান্নান? ধন্যবাদ। আসসালামু আলাইকুম দর্শকদের, শুভ সকাল কেন্টাকি অঙ্গরাজ্য ইউএসএ থেকে। তো ট্রাম্প সম্বন্ধে আমরা যদি দেখি, পৃথিবীর সবচাইতে, আপনি যেটা বললেন, শক্তিশালী ব্যক্তি এখন করোনায় আক্রান্ত। এটার কারণ আপনিও বলে দিয়েছেন, যে আমরা জানি যে মাস্ক কাজ করে 80%, কিন্তু ডিস্টেন্সিং কাজ করে 100%, যেটা তিনি প্র্যাকটিস করেননি। তার এখনকার যে অবস্থা, সেটা আমি এক্ষুনি যেটা দেখছিলাম তার টিমের প্রেস ব্রিফিং এ, তার অক্সিজেন লেভেল ভালো আছে। এটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় করোনা সম্বন্ধে। তার ভাইটাল সাইন্স গুলো স্টেবল। তাকে দেওয়া হয়েছে, আমরা জানি যে একদিনের ডিটেকশনের পরেই তাকে মনোক্লোনাল অ্যান্টিবডি দেওয়া হয়েছে, যেটা ড্রাস্টিক ট্রিটমেন্ট। সেই সাথে তাকে দেওয়া হয়েছে রেমডেসিভির, এবং দেওয়া হয়েছে তাকে আজকে জানানো যে স্টেরয়েড। আমরা জানি যে স্টেরয়েডের ড্রামাটিক ইমপ্রুভ করে পেশেন্টরা। আমরা এটাও জানি রেমডেসিভির যদি প্রথম 10 দিনে দেওয়া হয়, তাহলে ভাইরাল রেপ্লিকেশন হয় না, ভাইরাসটা বাড়তে পারে না এবং বডিকে ওভারপাওয়ার করে না। মনোক্লোনাল অ্যান্টিবডিও একই কাজ করে। তিনটাই তাকে দেওয়া হয়েছে, সুতরাং আশাব্যঞ্জক তার আউটকাম। তবে আমাদের দেখতে হবে, আমরা হিস্টোরিক্যালি যেটা দেখেছি, যে 7 থেকে 8 দিন অফ ডিজিজ তখনই মানুষ ডিটোরিওরেট করে। যদি 11 দিন, 10 দিন, 11 দিন পার করে, তার মানে আউট অফ ডেঞ্জার। সেটা আমাদের দেখতে হবে। আমরা কিন্তু টাইমলাইন সম্বন্ধে বলছেন যে সামনে কয়েকটা দিন তার জন্য পরীক্ষার বিষয়। ডাক্তার আয়েশা মান্নান, আপনার কাছ থেকে আরেকটা একটু জানতে চাই, যেই বিষয়গুলো মার্কিন গণমাধ্যমেও খুব আলোচিত হচ্ছে, যে তিনি 74 বছর বয়সী একজন পুরুষ, এবং তার স্থূলতা, ওজন বেশি, তার নাকি শরীরে ব্যাড কোলেস্টেরল বেশি, ইত্যাদি ধরনের মার্কিন বিভিন্ন গণমাধ্যমে আসছে। সেই ক্ষেত্রে তার সামনে ঝুঁকিটা কেমন? আপনি বলছেন 7-8 দিন আরো ডেটোরিয়েট করতে পারে, সেই সময় কি খুব ঝুঁকিপূর্ণ কিছু অবস্থায় যেতে পারে, এরকম হতে পারে ডাক্তার আয়েশা মান্নান? অবশ্যই। আমরা যদি দেখি কাদের ব্যাড আউটকাম হয়েছে কোভিডে, সেটা হচ্ছে প্রি এক্সিস্টিং ডিজিজ। তো সেখানে বয়স, 74 বছর বয়স, ওবিসিটি, বডি ম্যাস ইন্ডেক্স তার 30-এর বেশি, এবং যেটা আপনি বললেন কোলেস্টেরল থেকে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়, নর্মাল এজিং প্রসেস, সেটাও ধরে নিতে হবে তার আছে। এর সাথে তিনি পুরুষ। আমরা দেখেছি পুরুষরা বেশি হাসপাতালে ভর্তি হয়েছে, পুরুষরা বেশি আইসিইউতে ভর্তি হয়েছে, আমরা এটাও দেখেছি পুরুষরা বেশি মারা গেছে। তো অবশ্যই তার ঝুঁকি অনেক। তিনি সেই সাথে কিছু হাইড্রক্সিক্লোরোকুইন নিয়েছিলেন, সেটা কিন্তু কাজ করেনি।
আমি একটা কথা শুধু বলতে চাই যে প্রতিদিন ট্রাম্প এবং তার পার্শ্ববর্তী সবার প্রায় 100 জনের টেস্ট করা হতো যাতে ট্রাম্পের না হয় কোভিড না হয় কোভিড-19। এই র্যাপিড অ্যান্টিজেন টেস্টটা কিন্তু অত অ্যাকিউরেট না, সেটা আমি শুধু একটু মনে করিয়ে দিতে চাই। এখনো RT-PCR is more accurate than antigen. ধন্যবাদ। জি জি, ধন্যবাদ ডাক্তার আয়েশা মান্নান। আর একটা বিষয় একটু ছিল, সেটি যদি ছোট করে বলতে পারেন, যে আমরা যেটি জানছি যে পরবর্তীতেও নাকি খুব গুরুতর প্রভাব থাকে, যারা সুস্থ হয়ে যান অনেকেই মনে রাখতে পারেন না, স্মৃতিশক্তি থাকে না, মনোনিবেশ করতে পারেন না, এই বিষয়গুলো নাকি আফটার ইফেক্ট যেটা বলা হয়ে থাকে এরকম হতে পারে। সেরকম কি বিষয় থাকে ডাক্তার আয়েশা মান্নান শিকদার? জি জি, আপনি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরেছেন। বিশেষ করে এই এজ গ্রুপ বা এই রিস্ক ফ্যাক্টর যাদের, তাদের কি হতে পারে। আমরা জানি যে লং হলার্স বলা হয় তাদেরকে। লং হলার্সরা হচ্ছে যাদের 14 দিন হয়ে গেছে বা গুরুতর অসুস্থতার 20 দিন হয়ে গেছে, তারপরেও তাদের সিমটম কি কি থাকতে পারে। তাদের ফ্যাটিক, কারো শর্টনেস অফ ব্রেথ, কারো ভীষণ প্রচন্ড বুকে ব্যথা, জয়েন্ট পেন, এগুলা হতে পারে। এছাড়া আমরা যেটা দেখি, যেটাকে বলে ব্রেইন ফগ, তার মানে একেবারে কনসেন্ট্রেট করতে পারে না, কিছুটা মনে রাখতে পারে না, ঠিক মতো ডিসিশন নিতে পারে না, সেটাও দেখা গিয়েছে। সেটা আপ টু আমরা দেখেছি 4 to 6 months। এখন তো 6 মাসের বেশি হয়ে গেল যুক্তরাষ্ট্রে। যেটা আমরা আরো দেখি যে এই লং হলাররা হঠাৎ করে ঘামতে শুরু করে, জ্বর হয় এবং হঠাৎ করে ভীষণ এক্সস্টেড হয়ে যায়। তো সেটা তার মানে শারীরিক মানসিক একটা প্রভাব পরবর্তীতেও থাকে, যদি আমি সেটিকে সংক্ষেপে বলি। ধন্যবাদ ডাক্তার আয়েশা মান্নান শিকদার। আবারও আসছি আপনার কাছে, ডক্টর দেলোয়ার হোসেন, আপনার কাছ থেকে একটু এবারে জানতে চাই যে এই যদি হয় অবস্থা, আমরা বর্তমান অবস্থা শুনছি, ঝুঁকি কেমন জানতে পাচ্ছি এবং জানতে পাচ্ছি যে পরবর্তীতেও কেমন হতে পারে, সবকিছু বিবেচনায় আসলে সামনে নির্বাচন কেমন প্রভাব, ডক্টর জনাব এম হুমায়ুন কবির? আপনি কি আমাকে বলছেন? জি জনাব এম হুমায়ুন কবির, আমি আপনার কাছ থেকেই জানতে চাইছি। ধন্যবাদ আপনাকে। আসলে নির্বাচনে খানিকটা অনিশ্চয়তা তো তৈরি হয়েছে। তার কারণ হলো যে যে মোমেন্টামটা ছিল বা দুজনেরই, বিশেষ করে ফার্স্ট ডিবেটটা হওয়ার পরে সেকেন্ড ডিবেটের জন্য তৈরি হচ্ছিলেন, প্লাস তারা তাদের ভোটারদের কাছে পৌঁছবার জন্য যে অনেকগুলো পদ্ধতি তারা অনুসরণ করছিলেন। তো সেই জায়গায় প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী প্রক্রিয়ায় খানিকটা তো ব্যাঘাত ঘটেছে, এটা বলাই চলে। তার কারণ হলো যে তার যে নির্বাচনী কৌশল, সেখানে কিন্তু আমরা দেখি যে তিনি বড় বড় জনসভা করে সরাসরি গিয়ে উপস্থিত হয়ে তার সমর্থকদেরকে উত্তেজিত বা আমি বলবো যে উজ্জীবিত করার জন্য সচেষ্ট থেকেছে। এখানে আরেকটা জিনিস বলে রাখা দরকার, সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সামগ্রিক যে জরিপ আসছে সমর্থনের দিক থেকে, সেখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের চাইতে তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির ক্যান্ডিডেট যিনি জো বাইডেন, তিনি কিন্তু প্রায় 7-8 পয়েন্ট এগিয়ে আছেন। কাজে এখানে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য কিন্তু মোমেন্টামটাকে আরেকটু বেশি বাড়াবার প্রয়োজন ছিল। ঠিক সেই সময়টাতেই একটা হলো লাস্ট ডিবেটে তার যে আচরণ, তিনি যে ব্যবহার করেছেন বা যে ধরনের কৌশল অবলম্বন করেছেন, সেটা তার জন্য খুব বেশি ইতিবাচক ফলাফল যোগ করেনি। দ্বিতীয় হচ্ছে যে এখন তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং এই অসুস্থতা এরকম যে এটা থেকে বেরিয়ে আসতে হলে অন্তত 14 দিন তাকে কিন্তু কোয়ারেন্টাইন বা সেপারেশনে থাকতে হবে। এবং এখন আজকে থেকে মাত্র 30 দিন সময় হাতে আছে নির্বাচনে। তার মধ্যে অর্ধেকটা সময় যদি তাকে এই আলাদা থাকতে হয় এবং তিনি যদি তার এই নির্বাচনী ক্যাম্পেইন বা মাঠে ময়দানে না ঘুরতে পারেন, তাহলে এটা বলা চলে যে এই নির্বাচনী প্রক্রিয়াটা খানিকটা নেতিবাচক প্রভাবের মধ্যে পড়তে পারে। তবে ট্রাম্পের ব্যাপারে কিন্তু সঠিক করে বলা মুশকিল। তিনি আবার বের হয়ে এসে বলতে পারেন আমি তো জয় করে এসেছি, কাজে এটা কিচ্ছু না, তোমাদের ভয় পাওয়ার কিচ্ছু নাই, আমরা আবার উইল মেক আমেরিকা গ্রেট এগেইন, এটা এই স্লোগান নিয়ে তিনি চলেও আসতে পারেন সামনের দিকে।
কাজে জি, জনাব এম ট্রাম্প হুমায়ুন কবির অ্যাজ সেরকমটা আমরা তাকে আনপ্রেডিক্টেবল অ্যাজ বলতেও হি ইজ, শুনছি। তিনি যে ভিডিও বার্তা দিচ্ছেন তিনি বলছেন আরো অনেক কাজ বাকি আছে। মেক আমেরিকা গ্রেট এগেইন এই ক্যাম্পেইন এখনো সম্পূর্ণ করতে হবে। আরো কাজ বাকি আছে। সেখান থেকে আমি ডক্টর দেলোয়ার হোসেনকেও একটু শুনে নিই। আপনার কাছে কি মনে হয় নির্বাচনের রাজনীতিতে ট্রাম্পের আসলে নেতিবাচক প্রভাব পড়বে? অনেকেরই একটা ধারণা, অনেকের সাথেই কথা বলে এরকমটা মনে হচ্ছে যে অনেকেই মনে করছেন এখানেও ট্রাম্পের কোনো কৌশল আছে। তার করোনা আক্রান্তের খবরটা জানানো। এরকম ধারণা রাখবার কি কোনো যৌক্তিক কারণ আপনি দেখেন? এবং ট্রাম্প যা বলছেন ভিডিও বার্তায় তাতে কি আসলেই মনে হচ্ছে যে এটাকেও তিনি একটা ইতিবাচক জায়গায় বা তার প্রচারণার অংশ হিসেবে নিয়ে যেতে পারেন? ডক্টর দেলোয়ার। ধন্যবাদ। আসলে পরিস্থিতিটি খুব জটিল। আপনি যদি দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে যে ধরনের ধারণাগুলো আছে, সেই ধারণার মধ্যে তো অবশ্যই এক্সট্রিম ভিউ গুলো আছে। সেই এক্সট্রিম ভিউতে যেমন অনেকেই মনে করেন যে এটা ট্রাম্পের এক ধরনের একটি অভিনয় বা একটি এক ধরনের মানে কাইন্ড অফ করোনা ওদের হয়নি এবং সে করোনা আক্রান্ত হয়েছে এরকম একটি কথা বলে একটা সিম্পেথি নেওয়ার চেষ্টা করছে। এটি একেবারেই এক্সট্রিম একটা পয়েন্ট অফ ভিউ থেকে আসছে। আবার আবার এটাও তার সমর্থকরা বলছে যে এটি কোনো ব্যাপারই না এবং এই ধরনের বিষয় ট্রাম্পের জন্য কোনো বিষয় না, এটি বরং তার জন্য একটি মানে এই রকম যে একটি নতুন পরিস্থিতি, সেই পরিস্থিতির ভেতর থেকে বরং ট্রাম্প বা তার দল আরো সুবিধা পেতে পারে। তো আসলে এই যে কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ডাক্তাররা নিয়মিত ব্রিফিং করছেন, ওনার শরীরের শারীরিক পরিস্থিতিগুলো উনি জানানো হচ্ছে এবং আমরা জানি যে এটি একটি বাস্তব ঘটনা যে হ্যাঁ ট্রাম্প করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং সেই আক্রান্ত হওয়ার ফলে আমরা যেটা দেখছি যে এই একেবারেই কিছুক্ষণ আগে আমি নিউ ইয়র্ক টাইমস দেখছিলাম, সেখানে কিন্তু পরিষ্কার করে বলছে তার যে ক্যাম্পেইন টিম তারা কিন্তু কোনোভাবেই দমে নেই এবং দে আর ওয়ার্কিং ভেরি হার্ড এবং সেখানে ট্রাম্পের ক্যাম্পেইন ম্যানেজার কিংবা ক্যাম্পেইনের যারা অ্যাডভাইজার সবাই কিন্তু ফুল সুইং এ কাজ করছে। এখন যেহেতু ট্রাম্প উনি নিজে প্রার্থী এবং উনি অত্যন্ত বলা যেতে পারে পুরো প্রক্রিয়াই ট্রাম্প কেন্দ্রিক ছিল, ফলে ওনার অনুপস্থিতি নিঃসন্দেহে আপনার তার যে প্রচারণার মধ্যে একটা নেতিবাচক প্রভাব পড়বে। কিন্তু যে বিষয়টি অ্যাম্বাসেডর হুমায়ুন কবির বললেন যে এই যে যদিও আপনার প্রচলিত বিশ্বাসে আমরা হয়তো কথাগুলো বলছি, কিন্তু ট্রাম্প কিন্তু 2016 সালে যে প্রেসিডেন্ট হলেন সেটা কিন্তু ঠিক প্রচলিত কায়দায় হননি। উনি কিন্তু জনমতের বলা যেতে পারে যে এক ধরনের এটাকে ঠিক প্রতিকূলে গিয়েই কিন্তু শেষ পর্যন্ত আপনার এই 2016 সালের 3রা নভেম্বরে উনি এক ধরনের চমক দেখিয়েছেন। তাও 3 মিলিয়ন ভোট, 30 লক্ষ ভোট কম পেয়েও আপনার ইলেকট্রাল কলেজ ভোটের মানে মেজরিটিতে উনি প্রেসিডেন্ট হয়েছিলেন। ফলে ওনার এই আগামী যে 2 সপ্তাহ অথবা 10 দিনের যে মানে যে গ্যাপ, সেই গ্যাপের পরে উনি কি বার্তা নিয়ে আসবেন এবং ওনার শারীরিক অবস্থা আমরা যদি ধরে নেই যে এটি যদি উনি রিকভার করেন তাহলে এক ধরনের পরিস্থিতি, আর যদি কোনো কারণে সেটি আরো ডিটেরিয়েট করে তাহলে আরেক ধরনের পরিস্থিতি, এবং এগুলো নিয়ে কিন্তু অনেক লেখালেখি হচ্ছে এবং আমরা জানি যে এই মুহূর্তে মানে এক ধরনের সাকসেশন নিয়ে বা পরবর্তীতে কি হবে ট্রাম্প যদি কোনো কারণে উনি মানে ওনার সেই সামর্থ্য না থাকে, এই সমস্ত অনেক কিছু আলোচনা হচ্ছে। কিন্তু আমার কাছে মনে হয় যে মানে এই যে আপনার জাস্ট একদিনের মধ্যে বা 2 দিনের মধ্যে কিন্তু জো বাইডেনের যে ন্যাশনাল যে পোল যে সার্ভে, সেখানে ওনার কিন্তু ডাবল ডিজিট লিড হয়ে আসছে অলরেডি, 2-3% কিন্তু আপনার এই ডেমোক্রেট দল বা জো বাইডেন এগিয়ে গিয়েছে। ফলে আমার কাছে মনে হয় যে সাময়িকভাবে এই সুবিধাটা ডেমোক্রেটরা পাবে এবং পাশাপাশি জো বাইডেন নিজেও কিন্তু তার এই শারীরিক বিষয়ে কিন্তু উনি আগের চেয়ে আরো বেশি সাবধান, যদি উনি শুরু থেকেই সাবধান ছিলেন। আমরা দেখছি যে উনি বলছেন যে উনি কশাসলি ক্যাম্পেইন করবেন। তার মানে ঠিক এই মানে খালি মাঠ বা একটা নতুন সুযোগ নিয়ে যে ডেমোক্রেটরা একেবারে ঝাঁপিয়ে পড়বে ঠিক তা না, মানে ডেমোক্রেটদের যে অনেকটা ভার্চুয়াল বেসড যে ক্যাম্পেইন সেটা চলবে, পাশাপাশি তারা সেই আরো সাবধান থাকবে। কিন্তু এটা সত্যি যে সাময়িকভাবে ডেমোক্রেট দল সুবিধা পাবে, কিন্তু ট্রাম্প যদি সুস্থ হয়ে ফেরেন, সেটা যদি নির্বাচনের 10 দিন আগেও ফেরেন এবং 15 দিন আগেও, সেই সময়টা কিন্তু অনেক সময় নাটকীয় কিছু ঘটতে পারে। তবে এখানে একটা সতর্কতার বিষয় আছে যে যেহেতু করোনা ভাইরাসের কারণে নির্বাচন তো আগে থেকে শুরু হয়েছে, কিন্তু মানুষ অনেক বেশি ভোট দিচ্ছে আপনার মেইলে, এবং এই যে পোস্টাল ভোট কিন্তু প্রচুর মানে মিলিয়ন ভোট পড়ছে। ফলে নির্বাচন কিন্তু চলছে এবং এই অবস্থায় ট্রাম্পের অনুপস্থিতি তাকে আসলে বেশ ভালোই ভোগাবে। এবং আমার মনে হয় যে মানে যতই উনি সুস্থ হয়ে ফিরে আসুক না কেন, এই উনার অনুপস্থিতি
আমি মনে করি যে রিপাবলিকান দল বা ওনার যে স্পষ্ট প্রেসিডেন্ট তাকে হিসেবে ওনার ভালোই যে ভোগাবে যে এবং ধরনের তার দল বা সম্ভাবনা যেটুকু রিপাবলিকান ছিল সেটা কিন্তু দল আরো বিপাকে অনেক বেশি অন্যদিকে আপনার ডেমোক্রেট প্রার্থী একটা সুবিধা পাবে, এরকম একটা পর্যালোচনা আপনি বলছেন। জনাব হুমায়ুন কবিরও বলছিলেন, কিন্তু সেই সাথে আমি যদি এটাও জানতে চাই, এম হুমায়ুন কবির, আপনার কাছে অনেকগুলো প্রশ্ন আসলে এখান থেকে আসলো যে তিনি কি বার্তা নিয়ে আসবেন সুস্থ হওয়ার পরে, সেটি একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যেমন যুক্তরাজ্যের ক্ষেত্রে দেখেছি বরিস জনসন, তিনিও এরকম নেতিবাচক কথাবার্তা মানে আমলই নিচ্ছিলেন না করোনাকে, এরকম একটা বিষয় ছিল। তার একটা সুবিধা আবার তিনি পেয়ে গেলেন, পরবর্তীতে একটা সহানুভূতি পেয়ে গেলেন। আপনি যে বলছিলেন ট্রাম্পের বিষয়টা আসলে ঠিক বলা যায়ও না, আসলে তিনি কি বার্তা নিয়ে আসবেন এবং তার বার্তায় কেমন প্রভাবও পড়তে পারে, মানুষও কতটা তাকে সেই বার্তাটা আমলে নেবে, সেই পরিস্থিতিটাও কেমন, এম হুমায়ুন কবির? ধন্যবাদ আপনাকে। প্রফেসর দেলোয়ার বলছিলেন, আমি তার সাথে করেই শুরু করি। সেটা হচ্ছে একটা নির্বাচনী প্রক্রিয়ায় ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে একটা স্রোত যেটা ছিল, কিন্তু যে স্রোতটা কিন্তু এখন খুব শক্তিশালী হবে। সেটা হচ্ছে যে কোভিড যে একটা সত্যি সত্যি একটা বড় বিপদ মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য, 2 লক্ষেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে যেই দেশে, সেটাকে ডোনাল্ড ট্রাম্প হালকাভাবে দেখাবার জন্য চেষ্টা করছিলেন এবং তার নির্বাচনী ক্যাম্পেইনের একটা প্রধান কৌশল ছিল যে মানুষের দৃষ্টি যেন এই কোভিডের দিকে না থাকে, যত কম রাখা যায়। এখন তো আর তিনি নিজে যেহেতু অসুস্থ হয়ে পড়েছেন, এই ইস্যুটা কিন্তু এখন ডোমিনেট করছে, অর্থাৎ জনমনে মানুষের আলোচনায় এখন প্রধান বিষয় হচ্ছে কোভিড কিরকম বিপজ্জনক, যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে নিরাপদ জায়গায় থাকা মানুষটিও নিরাপদ নন। সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রতিটি নাগরিকের জন্য এটা একটা বিপদ আশঙ্কা। তো কাজেই আমরা এখন এখান থেকে বেরোবার জন্য কে আমাদেরকে নেতৃত্ব দিতে পারেন, আমরা তার কাছে যাওয়া উচিত। এবং এখানে ডিভিশনটা কিন্তু ক্লিয়ার, ডোনাল্ড ট্রাম্প ফেল করেছে, জো বাইডেন একটা পরিকল্পনা দিয়েছেন যে আমি যারা বিশেষজ্ঞ তাদের কথা শুনবো এবং সেই মতো চলবো, এবং সেটাই যদি হয় তাহলে আমার ধারণা এখন নির্বাচনী ন্যারেটিভ যদি আমরা বলি, ন্যারেটিভে ডোনাল্ড ট্রাম্প বড় ধরনের ধাক্কায় পড়বেন, এটা মোটামুটি বোঝা যায়। কিন্তু যুক্তরাষ্ট্রের মানুষের মনস্তত্ত্ব কি এই বিষয়টাকে ধারণ করবার জন্য প্রস্তুত, সেই প্রশ্নটাও তো থাকছে। যেহেতু 2016 সালের কথা বলছিলেন, যে জনমত, বিভিন্ন জরিপ, যে জরিপের কথা আপনিও বলছিলেন, যে বিতর্কের পরে দেখা গেল জো বাইডেন এগিয়ে, মানে সবকিছুকে ভুল প্রমাণিত করে 2016 সালে কিন্তু ট্রাম্প ক্ষমতায় চলেই আসলেন, জয়ী হয়ে গেলেন। তো মার্কিন মানুষ কি এই বিষয়গুলো আমলে আসলেই নেবে? তাদের মনস্তত্ত্ব কি তেমন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আবারও দ্বিতীয় বিষয়টা বলি, তাহলে হয়তো আপনি খানিকটা জবাব পাবেন। সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রে অর্থনীতিটা কিন্তু বিধ্বস্ত হয়ে গেছে, এবং সেই বিধ্বস্ত অর্থনীতির কারণে এখনো পর্যন্ত প্রায় ধরেন আপনি 30 মিলিয়ন লোক মার্কিন যুক্তরাষ্ট্রে, তারা কিন্তু এই অর্থনৈতিক প্রক্রিয়ার বাইরে ছিটকে পড়েছে, তারা দারিদ্র্য সীমার নিচে পড়ে গেছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ভয়ঙ্কর যে বিষয়গুলো আছে, যেটা আমরা বাইরে থেকে বুঝতে পারি না, একটা মানুষ যদি চাকরি হারায়, চাকরির সাথে সাথে তার আয় রোজগার নষ্ট হয়, তার ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স নষ্ট হয়, তার বাড়ি মর্টগেজ দেওয়ার জন্য যে মর্টগেজ দেওয়ার ক্যাপাসিটি থাকে সেটা নষ্ট হয়ে যায়। কাজেই এই তিনটা বিষয় মানুষকে একেবারে পুরোপুরি একটা অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেয়। তো মনে করা হয়েছিল গত 1-2 মাস আগে অর্থনীতির একটু একটু করে চাঙ্গা হচ্ছিল, কিন্তু সেপ্টেম্বর মাসের যে স্ট্যাটিস্টিক্স বা তথ্য এসছে তাতে দেখা যায় যে অর্থনীতিটা উপর দিকে উঠছে না, এটা এক পর্যায়ে গিয়ে থেমে যাচ্ছে। এবং তাতে করে ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন যে অর্থনীতিকে কেন্দ্র করে আমি আবার অর্থনীতিকে চাঙ্গা করবো, এই প্রতিশ্রুতি দিয়ে মানুষজনকে উজ্জীবিত করবেন এবং তার পক্ষে তিনি ভোট চাইবেন। এখন কিন্তু অর্থনীতি যদি না দাঁড়াতে পারে, এবং গতকাল আপনারা দেখেছেন স্টক মার্কেটের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের একটা বিশেষ আগ্রহ ছিল, তিনি ওইটাকে মনে করতেন ইন্ডিকেটর, এবং সবাইকে বলতেন যে দেখো স্টক মার্কেট বাড়ছে মানে অর্থনীতি ভালো আছে, যার সাথে আসল বাস্তব অর্থনীতি কোনো যোগাযোগ নাও থাকতে পারে। এখন সেই স্টক মার্কেটও কিন্তু গতকাল পড়ে গেছে, এবং এটা তার অসুস্থতার প্রভাবে সারা পৃথিবীর স্টক মার্কেট গুলোই কিন্তু গতকাল পড়ে গেছে। তার অর্থ হচ্ছে যে রিয়েল অর্থনীতি যেটা, যেখানে মানুষের জীবন জীবিকা, সেটা তো ক্ষতিগ্রস্ত হয়েই আছে। স্টক যেটাকে দিয়ে, স্টক মার্কেট দিয়ে যেটাকে তিনি এতদিন শো পিস হিসেবে দেখাতেন, সেটাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। কাজেই ডোনাল্ড ট্রাম্পের জন্য যে 2-3টা বিষয় নিয়ে তিনি এই নির্বাচনটা লড়তেন, সেই 2-3টার মানে প্রধান 2টা বিষয় কিন্তু এখন
আস্তে আস্তে তার হাতের বাইরে চলে যাচ্ছে, যেটাতে ডেমোক্রেটরা ক্যাপিটালাইজ করবে। এবং আরো একটা জিনিস আমি বলে রাখি এখানে ছোট্ট করে, হেলথ ইন্স্যুরেন্স, ওবামা কেয়ার যেটাকে বলা হয়, সেটা কিন্তু এখন সুপ্রিম কোর্টে আছে। ডোনাল্ড ট্রাম্প এটাকে বাতিল করার জন্য চেষ্টা করছেন অনেকদিন ধরে, এবং সেটা যদি হয় 20 লক্ষ মানুষ আবার এই হেলথ ইন্স্যুরেন্সের বাইরে চলে যাবে। তার অর্থ হচ্ছে যে এই কোভিড সিচুয়েশনে এতগুলো লোক আবার তার হারাবে, ইন্স্যুরেন্স হারাবে। তো এই জিনিসগুলো সবগুলোই কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পক্ষে না থেকে তার বিপক্ষে কাজ করছে। এখন তারপরেও একে তো চাকরি হারাচ্ছে, তার উপরে ইন্স্যুরেন্স হারানো, সব রকম অনিশ্চয়তার কথা বলছেন। কিন্তু কেমন আসলে আপনি বলছেন ডেমোক্রেটরা এটা ক্যাপিটালাইজ করার চেষ্টা করবে, আসলে প্রচারণায় কেমনটা কতটা সুবিধা নিচ্ছে ডক্টর দেলোয়ার হোসেন, সেই বিষয়ে আনবো। আপনি এর পরবর্তীতে কে আসবে যদি ডোনাল্ড ট্রাম্প কোনো কারণে অক্ষম হয়ে পড়েন, সেই প্রশ্নটিও আলোচনায় আসছে বিভিন্ন গণমাধ্যমে, সেটা নিয়েও একটু জানবো। আরো অনেকগুলো প্রশ্ন তো রয়ে যাচ্ছে, একটা বিরতির পরে ফিরছি রাজকাহনে। ফিরে এলাম জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। ডক্টর দেলোয়ার হোসেন, এই পর্যায়ে যেটি জানতে চাই যে আপনি বলছিলেন আগের অংশে যে ডেমোক্রেটরা ট্রাম্পের এই অবস্থাকে ক্যাপিটালাইজ করবার একটা সুযোগ নিতে পারে, কিন্তু আসলে সেই সুযোগটা কি বাইডেন নিচ্ছেন কিনা সেটি যদি বলেন। কারণ আমরা দেখছি যে তিনি অসুস্থ হলেন, ট্রাম্প বিরোধী যাবতীয় প্রজ্ঞাপন বিজ্ঞাপন যা যা ছিল তাদের প্রচারণার মধ্যে সেটিকে প্রত্যাহার করে নিচ্ছে জো বাইডেনের প্রচারণা কমিটি। আসলে কতটা সেই সুযোগটা নিতে পারছেও জো বাইডেন? জি, আসলে এখানে দুটো বিষয়, একটি হচ্ছে ডেমোক্রেট দলের ভেতরেই কিন্তু এক ধরনের আপনার মতান্তর আছে। কারণ ডেমোক্রেট দলের ভেতরে আপনার ওবামা এবং মিশেল ওবামা সহ অনেকেই চাচ্ছেন যে ট্রাম্পের যে উগ্রতা এবং তার যে আক্রমণাত্মক যে পোস্টার, এটার এগেইনস্ট একটা ডিসেন্সিকে ব্যবহার করতে, এবং এক ধরনের মানে যেটা যেটা মানুষ স্বাভাবিকভাবেই যেটা আশা করে যে প্রতিপক্ষ যতই আপনার জন্য ক্ষতিকর হোক না কেন, তার যে মঙ্গল কামনা করা। যেমন এই যে ট্রাম্পের অসুস্থতার ব্যাপারে যে ধরনের রেসপন্স আমরা দেখছি ডেমোক্রেটদের পক্ষ থেকে, এমনকি জো বাইডেন বা সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা থেকে, এটা কিন্তু মানে ভাষাগত দিক থেকে চিন্তা করলে কিন্তু বেশ আপনার এই পরিবেশে কিন্তু এটা অচিন্তনীয়, কিন্তু ওনারা সেটা করছেন। তোমার এই যে ডিসেন্সির জায়গা থেকে কিন্তু অনেকগুলো বিজ্ঞাপন তারা সরিয়েছে। আবার আরেকটা গ্রুপ যেটা মনে করেন, যেটা আপনিও একটু ইঙ্গিত করতে চাইলেন, যে এই ট্রাম্পের বিরুদ্ধে যদি আপনি নমনীয়তা শো করেন, সেটা এক ধরনের উইকনেস হিসেবে মানে আসে কিনা। তো এখন আমার কাছে মনে হয় যে এই ডেমোক্রেটদের এই অ্যাপ্রোচটা সাময়িক। নিশ্চয়ই তারা বুঝতে পারবে যে যেখানে রিপাবলিকানরা মানে একইভাবে তারা রেসিপ্রোকেট করছে না, মানে তাদের বিজ্ঞাপনগুলো সরাচ্ছে না, এবং তারা আরো শক্তি নিয়ে ট্রাম্পের পক্ষে বা ডেমোক্রেটদের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। এবং এমনকি তাদের যে আপনার জুডিশিয়ারিতে যে নমিনেশন প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার ব্যাপারেও তারা কিন্তু, যেখানে তাদের সিনেট মেম্বার রিপাবলিকান 3 জন সিনেট মেম্বার কোভিড আক্রান্ত হয়েছে, তারপরেও কিন্তু তারা এই বিষয়েও তারা বলছে তারা এগিয়ে যাবে সেই হিয়ারিং এর ব্যাপারে। ফলে তাদের যে যুদ্ধংবিহী যে অবস্থানটা, সেই অবস্থানটা তারা পরিবর্তন করছে না। যেখানে ট্রাম্প অসুস্থ হয়ে হসপিটালে আছেন, সেখানে ডেমোক্রেটরা নিশ্চয়ই তাদের ডিসেন্সি বজায় রেখেও তাদের এই যে কৌশলটা তারা নিয়েছে, সেই কৌশলটা হয়তো রিএভালুয়েট করবে। কিন্তু জনগণের কাছ থেকে একটা পজিটিভ রেসপন্স পাওয়া যাচ্ছে। কারণ শুনছি যে তিনি হসপিটালে বসে যে ভিডিও বার্তা বলছেন, সেখানে বলছেন যে সবাই নাকি মানে দল নির্বিশেষে সবাই তাকে সমর্থন করছে। এই ডিসেন্সির কারণে এরকমটাও বলা কিনা, সেই একটা বিষয় তো আছে। কিন্তু আমি একটু ডাক্তার আয়েশা মান্নান আপনার কাছ থেকে জানতে চাই, যেটি মানে সেই রোজ গার্ডেনের সেই সুপ্রিম কোর্টের বিচারক মনোনয়নের সেই অনুষ্ঠান, যেখানে 150 জনেরও বেশি মানুষ ছিল, সেখানে মাস্ক ছিল না, আমরা আলিঙ্গন দেখেছি, করমর্দন দেখেছি, এবং সেখানে যারা অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন 5-6 জন, ট্রাম্প মেলানিয়া ছাড়াও সম্ভবত 5-6 জন এখন পর্যন্ত তারা করোনা পজিটিভ হয়েছেন। এরপরে আমরা দেখলাম যে ট্রাম্প বিভিন্ন জনসমাবেশ করলেন, যেটার কথা আপনি বলছিলেন যে ডিস্ট্যান্সিংটা শতভাগ কাজ করে, যেটি ট্রাম্প করলেন না। বিভিন্ন রাজনৈতিক জনসভা করে বেড়ালেন, সেখানে আসলে করোনা সংক্রমণেরও আগে তো বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন, সেটি আলাদা, সেটি পরোক্ষ, কিন্তু প্রত্যক্ষভাবে সংক্রমণ ছড়ানোরও একটা দায় আসে কিনা। যেমন আমরা দক্ষিণ কোরিয়ায় সেই পেশেন্ট 31 বলে পরিচিত, যেটি আমরা দেখেছিলাম যে 30 জনে একরকমে নিয়ন্ত্রণে রেখেছিল, 31 নাম্বার পেশেন্টটা চার্চ থেকে একদম লাফিয়ে লাফিয়ে বা জ্যামিতিক হারে বেড়ে গেল। এরকম একটা দায়ও কি ট্রাম্পের উপরে পড়ে কিনা, ডক্টর আয়েশা মান্নান শিকদার? জি, ধন্যবাদ শারমিন। খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যেটা আমরা পাবলিক হেলথে বলি যে সুপার স্প্রেডার ইভেন্ট, সেটা আমরা বলি যে তার থেকে বিরত থাকো। সেটা উনি ক্রিয়েট করে গেলেন। উনি বিভিন্ন
জনসমাবেশে করলেন এবং রোজ গার্ডেনে করলেন। রোজ গার্ডেনে ডিরেক্টলি 8 জন, 3 জন সেনেটর এবং সেই সাথে আরএনসি হেড, নটরডেম ইউনিভার্সিটি প্রেসিডেন্ট, শীর্ষস্থানীয় মানুষ। আমরা যদি উহান থেকে দেখি, আমরা জানি যে এটা কোন দিক থেকে বাতাস আসছে তার উপর ডিপেন্ড করে, তার হবে। আমার মনে হয় ইতিহাসে ট্রাম্পের নাম লেখা থাকবে, যে কেমন করে একটা মহামারীকে বৈশ্বিক মহামারী করা যায়, এপিডেমিককে প্যান্ডেমিক করা যায়। তা ট্রাম্পের মুভমেন্ট স্টাডি করলেই আমরা হয়তো দেখতে পারবো। এত মিক্সড মেসেজেস যেটা এসেছে, সেটা আসলে পাবলিক হেলথ স্ট্যান্ড পয়েন্ট থেকে আমার মনে হয় এই সুপার স্প্রেডার ইভেন্টটা আমাদের পরবর্তীতে আমরা বুঝতে পারবো। আমি আরেকটা জিনিস বলছিলাম যে তিনি সিমটমের আগে কতদিন ডিস্টেন্স করেছেন। আমরা জানি যে 5th ডেতে সিমটম হয়, কিন্তু তার 2 দিন আগের থেকে ইনফেক্টিভ। তো সেখানে কন্ট্যাক্ট ট্রেসিং এর একটা নাইটমেয়ার, একটা দুঃস্বপ্ন চলছে, যে কাকে কাকে তিনি নিজে এক্সপোজ করেছেন। তো এটাই আমার শেষ কথা বলবো, যে এই হোয়াইট হাউসে কোনো কিছুর ঘাটতি নেই, সেখানে টেকনোলজির ঘাটতি নেই, শীর্ষস্থানীয় ডাক্তারের ঘাটতি নেই, প্রোঅ্যাক্টিভ ট্রিটমেন্টের ঘাটতি নেই। সিমটম একটা স্টর্ম হওয়ার আগেই যা যা দেওয়া উচিত তিনি কিন্তু পেয়ে গেছেন, যেটা অন্য কোন আমেরিকানের পক্ষে পাওয়া সম্ভব না। ঘাটতি একমাত্র ট্রাস্টের ঘাটতি। ইতিহাসে লেখা থাকবে যে ট্রাস্ট ডেফিসিট ইজ হোয়াট রুলড দ্য ট্রাম্প প্রেসিডেন্সি। থ্যাংক ইউ। জি, নিশ্চয়ই ডাক্তার আয়েশা মানান শিকদার, এর পরের অংশে আপনার কাছ থেকে আমি এই বিষয়টাকে আরেকটু জানতে চাইবো, যে যদি নিজেকেই রক্ষা করতে পারছে না, সবচেয়ে সুরক্ষিত ব্যক্তি, এই বার্তাটাও সাধারণ মানুষের কাছে আপনি হয়তো একটু বলছিলেনও, সেটি একটু নিশ্চয়ই আরেকবার একটু জানতে চাইবো, আর একটু বিস্তারিত। আমি এম হুমায়ুন কবির, আপনার কাছেও এই জায়গাটা একটু শুরুতে যদি ছোট করে বলেন, যে এর দায়ও নির্বাচনের সময় তাকে বহন করতে হবে কিনা, সংক্রমণকে প্রত্যক্ষভাবে ছড়িয়ে দেওয়ার। করতে হবে। এখনই আলোচনা এসছে যে হোপ হিক্স বলে তার যে সহযোগী, তিনি কিন্তু বুধবার থেকেই অসুস্থ ছিলেন, এবং তারপরেও কিন্তু তাকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প ঘুরেছেন বাইরে। এবং তার ফলে যেটা হয়েছে, যে ডোনাল্ড ট্রাম্প নিজেও কিন্তু শুক্রবার দিন তিনি স্বীকার করেছেন যে তার কোভিড তাকে আক্রমণ করেছে। বলা হচ্ছে যে তার আগেই কিন্তু তিনি অসুস্থ আছেন। তার অর্থ হচ্ছে যে এর আগে যদি 1 দিন বা 2 দিন তিনি অসুস্থ থেকেও থাকেন, বা তার 3-4 দিন আগে থেকে অসুস্থ থেকে থাকেন, তাইলে কিন্তু এই 3-4 দিন তিনি বহু লোকে ইনফেক্ট করে ফেলেছেন। তো কাজে সেই বিবেচনায় তিনি, আপনি যে প্রসঙ্গটা তুললেন, এই অপরাধে তিনি কিন্তু দুষ্ট হতে পারেন। এবং আমার ধারণা, আপনি প্রশ্ন করছিলেন প্রফেসর দেলোয়ারকে, যে ডেমোক্রেটরা ভদ্রতা দেখাতে গিয়ে বিপদে না পড়ে। আমি পাশাপাশি আরো একটা জিনিস বলে রাখতে চাই, ডেমোক্রেট দরকার নেই। রিপাবলিকানদের মধ্যে 2টা গ্রুপ, রিপাবলিকান গ্রুপ এবং রিপাবলিকান নেতৃস্থানীয় কিছু লোক, লিঙ্কন প্রজেক্ট বলে একটা প্রজেক্ট তারা চালাচ্ছে। রিপাবলিকান, তাদের লক্ষ্য হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে তাড়াও, বাইডেনকে ভোট দাও। দুটো গ্রুপ অলরেডি ম্যাসিভ স্কেলে তারা কিন্তু আপনার এই ক্যাম্পেইন করে যাচ্ছে অন দেয়ার ওন। তো কাজেই ডেমোক্রেটরা ভদ্রতা দেখালেও, ডেমোক্রেটরা তার অসুস্থতা নিয়ে কথা না বললেও, রিপাবলিকান পার্টি যারা আছে, যারা বিদ্রোহী অংশ যদি বলি, তারা কিন্তু ইতিমধ্যেই কাজটা করে যাচ্ছে। কাজেই এই কোভিড যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রে 2 লাখ মানুষেরও বেশি মানুষের প্রাণ নিয়েছে, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র মানুষ চিন্তা করবে না, এটা ভাববার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। হ্যাঁ, এটা ঠিক যে এখনকার পরিবেশে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা অনেক কমেছে। এখানে বর্ণবাদী একটা উচ্ছ্বাস আমরা লক্ষ্য করছি। কিন্তু এটাও ঠিক যে যারা সাদা মানুষ, তাদের মধ্যে অনেক ভালো মানুষ কিন্তু আছে। ডোনাল্ড ট্রাম্প এই সাদা মানুষদেরই তো ভোট পেয়ে, মেজরিটি ভোট পেয়ে, সরি আমি ওবামার কথা বলছি, তিনি তো নির্বাচিত হয়েছিলেন। এবং এই ভালো মানুষ যারা আছে, সত্যিকার অর্থেই ভালো মানুষ, যারা এই উগ্র বর্ণবাদী চিন্তার বিশ্বাস করে না, তারা কিন্তু আমার ধারণা এখন হয়তো ডোনাল্ড ট্রাম্পকে ছেড়ে জো বাইডেনের পথেই হাঁটবেন। এবং এখানে আরেকটা সংক্ষিপ্ত আপনার তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে যে ইতিমধ্যে কিন্তু ভোট ভাগাভাগি বিভাজিত হয়ে আছে।
শুধুমাত্র 5-6% ভোট আছে যারা এখনো ডিসাইড করেন। এই ভোটগুলো যদি পাওয়া যায় তাহলে কিন্তু জো বাইডেনের অবস্থাটা শক্তিশালী হবে। এবং এখানে মনে করা দরকার 2016 সালে হিলারি ক্লিন্টন অনেকগুলো স্টেটে হেরেছিলেন কিন্তু 2000-5000 ভোটে। তো কাজে এটাকে যদি আপনি ভাগ করেন তাহলে হয়তো অনেক ক্ষেত্রে তিনি 500, 1000, 1500 ভোটে হেরে গেছেন। তো কাজে এখন যদি জো বাইডেন এই গোষ্ঠী যারা কোনো দিকেই যায় না বা কোনো দলের পক্ষে নাই, এদেরকেও যদি তিনি পান তার পক্ষে, তাহলে কিন্তু আমার ধারণা তার জেতার পথটা সুগম হবে। এবং এই কোভিড নিশ্চয়ই আরেকটা বিরতিতে যাই, বিরতির পরে আরো যা যা নির্বাচনে কাজ করতে পারে সেটি নিয়েও একটু জানতে চাইবো। আর ডাক্তার আয়েশা মান্নানকে যে প্রশ্নটি করছিলাম সেটি নিয়েও আমি ফিরতে চাই একটা বিরতির পরে রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। ডাক্তার আয়েশা মান্নান শিকদার, যে প্রশ্নটি আপনার কাছে করব বলে বলছিলাম, যে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি, সবচেয়ে সুরক্ষিত জায়গায় আপনি যেটি বলছিলেন থাকা ব্যক্তি, তাকেও যখন এই করোনা ভাইরাসের সংক্রমণে সংক্রমিত হতে হলো, যিনি একদমই অবজ্ঞা করে গেছেন, তখন আসলে শুধু নির্বাচন না, সারা বিশ্বকেই কেমন বার্তা দেয় করোনা ভাইরাস? সারা বিশ্বকে, ধন্যবাদ শারমিন, সারা বিশ্বকে যে বার্তাটা দেয় সেটা হচ্ছে যে পাবলিক হেলথ যা বলে যে মাস্ক পরিধান করো এবং ডিস্টেন্স মেনটেন করো, সেটা আসলে কাজ করে। যেই 3 প্রধান সেটা মানেনি, এত শক্তিশালী ব্যক্তি, সারা বিশ্বের সবচাইতে পাওয়ারফুল যে তার কোভিড হলো, তার কারণ তিনি তা মানেননি। তো সেটা আমরা মনে হয় এই কি করে হলো এবং কিভাবে আরো ছড়ালো, আমরা তো সেটা গবেষণা করতেই থাকবো। কিন্তু আমরা 1918 এর স্প্যানিশ ফ্লুর কথা বলি, হয়তো বা আরো 100 বছর পরে ডোনাল্ড ট্রাম্প আলোচিত হবে যে অ্যাজ এ সুপার স্প্রেডার পারসন, যে কেমন করে মহামারী ছড়ানো যায়। এবং আপনারা, আপনার দর্শকদের আমি বলবো, আপনারা প্রপার মেসেজিং শুনবেন, আপনারা মাস্ক পরিধান করবেন এবং পাবলিক হেলথ মেজার গুলা মানবেন। এটা বলেই আমি শেষ করব। অনেক ধন্যবাদ ডাক্তার আয়েশা মান্নান সিদ্দিকী আপনাকে। ডক্টর দেলোয়ার হোসেন, আপনার কাছ থেকেও এই বিষয়টি আসলে অন্য যে বিষয়গুলো আছে সেগুলো একটু জানতে চাই। ডিসেন্সির কথাটা যেটি আলোচিত হচ্ছিল, আমরা দেখেছি বাইডেনের বিরুদ্ধেই যেন তদন্ত করে ইউক্রেন, সেজন্য ইউক্রেনকে চাপ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে আসলে ডিসেন্সি কতটা, মানে ডেমোক্রেট দলের ডিসেন্সি দেখানোটা কতটা রাজনৈতিকভাবে কতটা যৌক্তিক, সেটা একটা প্রশ্ন। এবং এই যে ফ্যাক্টরগুলো, যে তাকে এই কারণে, ট্রাম্পকে এই ধরনের কারণে ইমপিচমেন্টের শিকার হতে হয়েছে, মানে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, সিনেটে তো হননি, কিন্তু এরকম একটা বিষয় আসলো, করোনা মহামারী ছড়ালো, মানে সেটিতে বিভ্রান্তি ছড়ানো ইত্যাদি নানান কারণ মিলিয়ে নির্বাচনের বিষয়ে আপনার কি প্রেডিকশন? আপনাকে আবারও ধন্যবাদ। হ্যাঁ, আপনি ডিসেন্সির ব্যাপারে যেটা আমি বলছিলাম, বা আমি কেন, অনেকেই বলবে যে এটি আসলে যতই আপনার ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তি বা যারা এই ধরনের ডিসেন্সিকে মানে দুমড়ে মুচড়ে এগিয়ে যেতে চান, ওনার এই এক ধরনের ফেক নিউজ বা এক ধরনের আচরণ আক্রমণাত্মক এবং একটি হাইলি রেটোরিক্যাল বিহেভিয়ার, যেটা আমরা বলি যে উনি যেটা পাবলিকলি অত্যন্ত রেটোরিক এবং কোনো ধরনের মূল্যবোধ বা কোনো ধরনের প্রতিষ্ঠিত যে ধ্যান ধারণাগুলো উনি একেবারেই উড়িয়ে দিয়ে উনি যেহেতু সফলতা পেয়েছিলেন, এবং আমরা উনি জানি যে ব্যবসায়ী হিসেবে ওনার ইতিমধ্যে ওনার যে পরিচয় আমরা পেয়েছি যে 2016 এবং 2017 সালে উনি মাত্র $750 ফেডারেল ট্যাক্স দিয়েছিলেন। অর্থাৎ উনি যত রকমের আইন কিংবা নিয়ম কানুন যা কিছু আছে সবকিছুকে একেবারে পাশ কাটিয়ে উনি ওনার যেমন ব্যবসায়ী জীবনকে উনি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন এবং উনি আবার প্রেসিডেন্টও হয়েছেন। তবে আমি যেটা বলবো যে ডেমোক্রেটদের এই যে ডিসেন্সি দেখানোটা কিন্তু ঠিকই আছে, কারণ এটাই কিন্তু স্বাভাবিক একটা শক্তি এবং অ্যাপ্রোচ। কিন্তু একই সঙ্গে আপনার যেহেতু আপনার প্রতিপক্ষ যে ধরনের অস্ত্র ব্যবহার করছে, আপনাকে সেটাও মাথায় রাখতে হবে। সেই দিক থেকে আমার কাছে মনে হয় যে ডেমোক্রেটরা তারা তাদের যে স্ট্র্যাটেজি ডেফিনেটলি চেঞ্জ করবে। তাদের একদিকে যেমন ডিসেন্সি আছে, পাশাপাশি এই যে ডোনাল্ড ট্রাম্পের যে ধরনের আক্রমণাত্মক বিজ্ঞাপন, এর বিপরীতে কিন্তু ডেমোক্রেটরাও সেই ধরনের বিজ্ঞাপন তৈরি করেছে বা তাদেরকে সেটা করতে হবে, কারণ জনগণকে সত্যিটা বুঝতে দিতে হবে। এটি আমি মনে করি যে গুরুত্বপূর্ণ। এবং নির্বাচনের সময় হয়তো অনেক ধরনের কথা হয়, কিন্তু এই যে ডিসেন্সি বা ভদ্রতার এখানে কোনো ঘাটতি থাকার কোনো সুযোগ নাই। যে কাজটি ট্রাম্প করেনি বলে কিন্তু আমরা সমালোচনা করছি, যদি করতো তাহলে কিন্তু তাকে এই দিকটা অন্তত কোনো ইস্যু হতো না। এটা অত্যন্ত দুর্ভাগ্য যে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশে ডিসেন্সি হ্যাজ বিকাম অ্যান ইস্যু
ফর দ্য ভোটার্স টু চুজ এ ক্যান্ডিডেট, কারোর জন্য নিশ্চয়ই। আর নির্বাচনের ব্যাপারে অনেক আমি যেটা ধন্যবাদ। মনে আমরা করি তো যে দেখলাম হ্যাঁ, আপনার প্রচারণার মধ্যেও সেই ডিসেন্সির কোনো বিন্দু মাত্র দেখা যায় নাই। আমি জনাব হুমায়ুন কবির আপনার কাছ থেকে একটু জানতে চাই, যেটি বলছিলেন যে তিনি ডক্টর দেলোয়ার বলছিলেন নিয়ম নীতির তোয়াক্কা, তিনি জনস্বাস্থ্যের নিয়ম নীতির তোয়াক্কা করলেন না, ব্যবসায়িক দিকে নিয়ম নীতির তোয়াক্কা করলেন না, এমনকি ব্যক্তি জীবনেও তার নিয়ম নীতির তোয়াক্কা করেন নাই বলে আমরা বিভিন্ন সময় দেখেছি। এই সবগুলোর প্রভাব মিলিয়ে নির্বাচনে আপনার কি মনে হয়, যদি পূর্বাভাসই দিতে বলি? ধন্যবাদ আবার আপনাকে। আসলে মার্কিন যুক্তরাষ্ট্রকে আমরা বর্তমান সময়ে ট্রাম্পের সময় তো অনেক সমালোচনা করি এবং করবার সুযোগও আছে, কিন্তু আমি যদি একটা সমাজকে বৃহত্তর প্রেক্ষাপটে দেখি তাহলে এটাও মানতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কিন্তু জনগণের মধ্যে একটা স্বাভাবিক মানবিক মূল্যবোধ কিন্তু আছে, এবং আছে বলেই এখনো পৃথিবীর যতগুলো লিবারেল প্রতিষ্ঠান আছে তার সেটাকে তারাই একসময়তে তৈরি করেছিলেন, মূল্যবোধটাকে তৈরি করেছেন। এবং আমার ধারণা এখনো হয়তো 16 সালে মার্কিন জনগণ যেটা মনে করেছিলেন যে ডোনাল্ড ট্রাম্প একটা পরিবর্তন আনবেন, এবং সেই পরিবর্তনটা যে খুব খুব ভালো কিছু হয়নি এই বোধটা তাদের মধ্যে হয়তো এসছে বলে আমার ধারণা। এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে নতুন প্রজন্ম কিন্তু প্রতি নির্বাচনেই নতুন ভোটাররা, নতুন প্রজন্ম এসে হাজির হন, এবং নতুন প্রজন্ম কিন্তু তারা কিন্তু অনেক বেশি অন্তর্মুখী বলতে তারা সকলকে নিয়ে কাজ করতে চান, তারা বর্ণবাদী নয়, তার বিপক্ষে। তারা একটা গণতান্ত্রিক বা সকলের অংশগ্রহণমূলক একটা মার্কিন যুক্তরাষ্ট্র দেখতে চান, যে মার্কিন যুক্তরাষ্ট্রকে সারা পৃথিবীর মানুষ সম্মান করবে। সেই জায়গাগুলোতে আমার ধারণা ডোনাল্ড ট্রাম্প কিন্তু অনেক বেশি ডেফিসিটে আছেন এখন। অনেক ধন্যবাদ ডক্টর আয়েশা মান্নান শিকদার। যেহেতু আপনি যুক্তরাষ্ট্রে থাকেন, আপনিও যদি এক লাইনে বলেন আপনার কি মনে হয় পূর্বাভাস? ডক্টর আয়েশা মান্নান, মিউট করা সম্ভবত আমার একদমই সময় নেই, একটু আনমিউট করতে হবে। ওকে, আমি আপনাদের আলোচনা শুনছিলাম এবং আমি আশেপাশে আমার কি আলোচনা হচ্ছে তা আমি যদি বলতে পারি, সেটা হচ্ছে যে প্রত্যেকে জিজ্ঞেস করছে যে ডোনাল্ড ট্রাম্পকে, ইফ ইউ ক্যানট প্রোটেক্ট ইয়োরসেলফ, হাউ ক্যান ইউ প্রোটেক্ট দ্য কান্ট্রি? আমি দেখছি যে যারা সবসময় রিপাবলিকান ভোট দিয়ে আসছিল তাদের মধ্যে ভীষণ প্রশ্ন জেগেছে। এই যে হোয়াইট আপনার যেটা মেজরিটি পপুলেশন। ধন্যবাদ ডক্টর আয়েশা মান্নান শিকদার। প্রশ্নটি স্পষ্ট, নিজেকেই যদি রক্ষা করতে না পারে তাহলে জাতিকে কিভাবে রক্ষা করবে, এই প্রশ্নটি নিশ্চয়ই আলোচিত হবে নির্বাচনের ক্ষেত্রে। ধন্যবাদ ডক্টর আয়েশা মান্নান শিকদার, ধন্যবাদ অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন, ধন্যবাদ জনাব হুমায়ুন কবির। আপনাদের তিনজনকে বিদায় নিচ্ছি রাজকাহন থেকে।